দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক আপনারা জানেন চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আজ আমরা আলোচনা করতে চাই চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য কেমন চলছে, কিংবা চট্টগ্রাম চেম্বারেই বা কতটুকু ব্যবসায়ীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি এবং থাইল্যান্ডের অনারারি কনসাল আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের বা বাংলাদেশের একটি খুব প্রমিনেন্ট একটা ব্যবসায়িক ফ্যামিলির সন্তান। আপনি পাশাপাশি চেম্বারের নেতৃত্ব দিয়েছেন বা মানুষের ব্যবসায়ীদের নেতৃত্ব দিয়েছেন। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য আসলেই কেমন চলছে, কোথাও কি আসলে জৌলুস হারাচ্ছে? এই গত কয়েক বছর ধরে, প্রথমে আমি যদি বলি, ডলার এর দাম বাড়ার কারণে শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশেই ব্যবসায় একটা ধস নেমেছে। তার উপর যে ইয়েগুলো হয়েছে, এই যে স্ক্যামগুলো হয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায়, তার কারণে অনেক ব্যবসায়ীরা এখন ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। চট্টগ্রামে বেশ বড় বড় যারা ছিল, কর্পোরেট ব্যবসায়ী যারা ছিল, তারা সবাই মাত্র দুই তিনটা হয়তো টিকে আছে, বাকি সবাই কিন্তু বসে গেছে। এরা এখন ব্যাংক ঋণ এত বেশি হয়ে গেছে তারা এটা শোধও করতে পারছে না এবং রিশিডিউল করে তারা আবার শুরুও করতে পারছে না। এবং আমরা জানি অনেকেই দেশ ছেড়ে চলে গেছে এর মধ্যে। তো এই অবস্থায়, এটা হলো আমি জেনারেল একটা কথা বলছি। তারপরে রিটেইল লেভেলে এবং লেভেলে যেটা হচ্ছে, সেটা তো সবসময় মানে ঊর্ধ্বমুখী পতনমুখী, এটা তো আছেই। তো এইসব মিলায় আমরা যদি চিন্তা করি, তাহলে জিনিসপত্রের যে দাম, বিশেষ করে আমদানিকৃত পণ্যের যে দাম, সেটা অনেক বেশি আগের তুলনায়। তো সেই কারণে এখন জনসাধারণ, ভোক্তা যারা, তারা খুব অসহায় অবস্থায় আছে। কিন্তু একটা বিষয়, এই যে আমরা বহুদিন ধরে দেখে এসেছি যে মানে বাংলাদেশের রাজনীতি বলি বা বাংলাদেশের নীতি নির্ধারণের জায়গাতে আসলে চট্টগ্রামের ব্যবসায়ীদের আলাদা একটা গুরুত্ব ছিল। সেই গুরুত্বটা কি আসলে ধীরে ধীরে কি মানে হারিয়ে যাচ্ছে বলে মনে করেন, বা কোথাও কি আসলে ঘাটতি তৈরি হয়েছে? এইটার সাথে আরেকটু আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে সরকার বিভিন্ন সময়ে যে ঋণ খেলাপিদের যে তালিকা করা হয়েছিল, শীর্ষ ঋণ খেলাপিদের একটা প্রায় অর্ধেকই চট্টগ্রামের। এই কারণে কি আসলে চট্টগ্রামের ব্যবসায়ী বা ব্যবসা বাণিজ্য আসলে গুরুত্ব হারাচ্ছে? এখানে এটা দুই তিনটা সাইড আছে। প্রথম সাইড হলো, দেখেন, একটা জিনিস হয় কি, চেম্বারের একটা গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা থাকে সব সময়। তো এটা নির্ভর করে চেম্বারের নেতৃত্বের উপর। চেম্বারের নেতৃত্ব যদি সঠিক না থাকে, তাহলে সরকারের সাথে এই যে দেন দরবার, বোঝাপড়া করা, এটা হয়ে ওঠেনি। আমরা দেখেছি লেজুর লেজুর ক্যাবিনেট ছিল চট্টগ্রাম চেম্বারের মধ্যে। গত 16 বছর ধরে তারা এটা কন্টিনিউ করে গেছে। একজন লোক 4 বছর, যেখানে একটা আইন ছিল যে 2 বারের বেশি কেউ ডাইরেক্টর অথবা হতে পারবে না, সেই আইনটাকে ভাঙা হয়েছে। ভেঙে 4 বছর পর্যন্ত আমরা দেখেছি একজন চেম্বারের প্রেসিডেন্ট হয়েছে। তারপরে পরিবারতন্ত্র এসেছে চেম্বারে। তো চেম্বারের যারা অ্যাকচুয়ালি চেম্বারে নেতৃত্ব দেওয়ার জন্য যে ব্যবসায়ীদের আসা প্রয়োজন, তারা চেম্বারে আসতেই পারেনি, নির্বাচনই হয়নি। গত 3টা না 4টা কনসিকিউটিভ নির্বাচনই হয়নি। তো সব মিলিয়ে আপনার চেম্বার যে দেন দরবার করবে, সেটা হয়ে ওঠেনি। এর মধ্যে আপনার সরকারের যে ছাপিয়ে দেওয়া নেতৃত্বগুলো এসেছে, শুধু চেম্বার বলে না, সব জায়গায় চাপিয়ে দেওয়া অ্যাসোসিয়েশনগুলোতে, এতে এইসবগুলোর কারণে চট্টগ্রামের যে রিপ্রেজেন্টেশন হওয়ার কথা ছিল, সেটা হয়নি। এবং আমরা জানি যে যারা এমপি কিংবা অন্যদের যে হয়েছে, তারাও একই অবস্থা। তাদের অনেকের যোগ্যতা ছিল না, অনেকের হয়তো
পারেনি তারা। তো এইসব কারণে চট্টগ্রামের ব্যবসায়ীরা অনেক পিছিয়ে গেছে, কিন্তু ঢাকার ব্যবসায়ীর তুলনায়। ঢাকা কিন্তু ব্যবসার মূল কেন্দ্র হয়ে গেছে এখন। বলে যে অল রোডস লিড টু ঢাকা, কারণ ঢাকা ছাড়া কিছু কোনো কাজ হচ্ছে না। আপনি ছোটখাটো জিনিসের জন্য আপনাকে ঢাকায় যেতে হচ্ছে ডিসিশনের জন্য। তো এগুলি যদি ঠিক করা না হয়, তাহলে চট্টগ্রাম কিন্তু আগের যে পজিশন ছিল, যেমন এই যে খাতুনগঞ্জ, দেখেন খাতুনগঞ্জের একটা স্থবির একটা অবস্থা, অথচ খাতুনগঞ্জ রমরমা মানে বাংলাদেশ রমরমা, সেটা হয়ে উঠছে না। তো এইগুলি তো আমার মনে হয় একটা নির্বাচিত সরকার যদি আসে। তাহলে এই যে ঋণ খেলাপি কেন বাড়লো চট্টগ্রামে এত বেশি? ঋণ খেলাপি প্রথমে আমি হয়তো কিছু ইচ্ছা করেই ঋণ খেলাপি হয়েছে চলে যাওয়ার জন্য, আর কিছু যারা হয়তো চেষ্টা করে পারে নাই, কারণ এই যে ডলারের ঊর্ধ্বমুখী কারণে অনেকেই কিন্তু এটা কুলে উঠতে পারে নাই, মানে তাদের যে স্টক আছে সে মাল বিক্রি করে টাকা পয়সা পেমেন্ট করতে পারে নাই। আর অনেকে হয়তো ওভার ইনভেস্টমেন্ট করেছে, অনেকে টাকা অন্য জায়গায় ইনভেস্ট করেছে। এইসব মানে এটা এক এক মানে ইন্ডিভিজুয়াল কেস যদি ধরেন আপনি আপনি এক এক ধরনের এক এক স্টোরি পাবেন এখানে। এক্ষেত্রে এই যে ঋণ খেলাপি বলি বা এই যে ব্যবসায়ীদের, এই ক্ষেত্রে কি চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে হয়, যে জাতীয় পলিসির ক্ষেত্রে চট্টগ্রামের ক্ষেত্রে? আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। আগ্রাবাদে হলো চট্টগ্রামের মূল ব্যবসা, আপনি খাতুনগঞ্জকে বাদ দিলে বাণিজ্যিক পাড়া। বাণিজ্যিক পাড়া হলো আগ্রাবাদ। আগ্রাবাদে আগে পার স্কোয়ার ফিট ভাড়া ছিল প্রায় 100 টাকার কাছাকাছি, এখন সেটা নেমে 35-40 টাকায় চলে এসেছে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাকে, এটাতে বুঝতে পারেন তাহলে কি নেতিবাচক প্রভাব চট্টগ্রামের উপর পড়েছে। একটা উদাহরণ দিলাম খালি। মানে নীতি নির্ধারকদের কাছেও কি চট্টগ্রামের ব্যবসায়ীদের সম্পর্কে একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি হচ্ছে এই জায়গাগুলোর এখন কারণে? নীতি নির্ধারক আমি কাকে বলবো, এখন তো একটা যে সরকার আছে তারা তো একটা ইন্টারিম সরকার, সুতরাং আমি তাদেরকে তো কোনো দোষারোপ করে লাভ নাই। আর যারা যে সরকার ছিল তারা তো 12টা বাজিয়ে চলে গেছে, দেশেরও 12টা বাজে, চট্টগ্রামেরও 12টা বাজিয়ে চলে গেছে। এই যে আমরা একটু যদি চেম্বারে ফিরে যেতে চাই, আপনি বলছিলেন যে চেম্বারের নেতৃত্বের কারণে অনেক জায়গায় এই সমস্যাটা হয়েছে। এক্ষেত্রে কি আসলে সাধারণ যে ব্যবসায়ী তাদের কি কোনো ভূমিকা রাখার সুযোগ ছিল, যে এই মানে একগুঁয়েমি বলি বা নিজেরা সেখানে দখল করে থাকা, এটার বিরুদ্ধে ব্যবসায়ীদের দাঁড়ানোর কি কোনো সুযোগ ছিল? মনে হয় না, কারণ এটা যা হয়েছে এখানে সব সরকারি পৃষ্ঠপোষকতায় হয়েছে। এখন যারা ব্যবসা করে তারা তো সরকারের সাথে লাগতে যাবে না, তারা ভালো করেই জানে যে এখানে নির্বাচনটা হচ্ছে না কেন। কারণ এখানে যেমন এই যে বিরোধী দলগুলো যে কারণে নির্বাচন করেনি, কারণ জানে যে নির্বাচন করলে সুষ্ঠু নির্বাচন হবে না। ঠিক ব্যবসায়ীরা এটা বুঝতে পেরেছে যে চেম্বার আমরা যদি করতে যাই সুষ্ঠু নির্বাচন হবে না, সেজন্য তারা আগিয়ে আসেনি। আপনার সঙ্গে আমরা আরো কথা বলবো, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, আরো বিস্তারিত কথা বলবো আমরা। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা আলোচনা করছিলাম চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য এবং চেম্বার নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। আমরা এই যে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য বা চেম্বার নিয়েও আপনি কথা বলছিলেন, আমরা একটা সময় দেখেছি যে চট্টগ্রাম চেম্বারে ভোটার হওয়া বা সদস্য হওয়া নিয়ে ঢালাওভাবে নানা ধরনের অভিযোগ আমরা ওই সময় দেখেছি। এই সময় পার হয়ে এসে এখন আসলে এই বিষয়টা আসলে কিভাবে ঠেকানো যায়, এই যে ঢালাও মেম্বার হওয়া বা নির্বাচনটা আসলে কিভাবে হওয়া উচিত চেম্বারে? এখানে ডিটিওর কিছু নিয়ম কানুন আছে চেম্বারে ভোটার হওয়ার ব্যাপারে। যে প্রথমে ট্রেড লাইসেন্স থাকতে হবে, তারপরে ইনকাম ট্যাক্সের রেজিস্ট্রেশনটা থাকতে হবে, এবং রিটার্ন সাবমিট করা থাকতে হবে। এই তিনটা হলো প্রিরিকুইজিট। এই তিনটা যাদের আছে তারা ভোটার হতে পারবে। তো এই 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 নিয়মগুলো মানে লঙ্ঘন করা হয়েছে আগে।
তো এখন অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হয়েছে। আমরা শুনেছি যে তিনি কিছু ম্যাজিস্ট্রেটকে দিয়ে এগুলো খুব স্ট্রিক্টলি ফলো করে এইভাবে করেছে। আর উনি আসার আগে যে যারা মেম্বার হয়ে গেছে তাদের কাগজপত্রগুলো পরীক্ষা করে তারপর ড্রাফট ভোটার লিস্টে উনি দেবেন। দেওয়ার পরে তারপর সবাই দেখে কারো যদি আপত্তি থাকে তাহলে এটা তারা আপত্তি করবে, হিয়ারিং হবে, যেটা প্রয়োজনীয় অর্ডার হয় সেটাই হবে আর কি। তো এইভাবে যদি হয় আমার মনে হয় তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা মনে করছি। এক্ষেত্রে কি মানে বেশি সময় নেওয়া হচ্ছে বলে মনে হচ্ছে আপনার কাছে? না, এই সময় দরকার, যে সময়টা দেওয়া হয়েছে এই সময়টা প্রয়োজন ছিল। কারণ প্রথমে দিয়েছিল 3 মাস, তো 3 মাসে এটা সম্ভব ছিল না। এর মধ্যে আবার সামনে রোজা আছে, তো সেটা চিন্তা করে সরকার আরো 3 মাস সময় বেরিয়েছে, অর্থাৎ 6 মাস সময় দিয়েছে। 6 মাস যথেষ্ট সময়। আপনি একজন মানে একসময় নেতৃত্ব দিয়েছেন এই চেম্বারের, আপনি আসলে কেমন নেতৃত্ব চান এই চেম্বারে? এখন চেম্বারের নেতৃত্ব দেওয়ার জন্য এখন যে অবস্থা দেশের, যেমন আমি মাঝে মাঝে বলি এদেরকে, চেম্বারে যারা থাকে আমার সাথে আলাপ করতে, আমি MA পাশ করার জন্য যে লেখাপড়া করেছি তার চেয়ে অনেক বেশি লেখাপড়া করেছে চেম্বারের প্রেসিডেন্ট হিসাবে। এই জিনিসটা আর কাছে নাই, এই জিনিসটা থাকতে হবে। তাদেরকে লেখাপড়া করতে হবে, যা আগে যা হয়েছে হয়েছে, এখন চেম্বারে বক্তব্য রাখার জন্য এটা তৈরি হয়ে আসতে হবে। আপনি সরকারি অফিসগুলোতে গেলে সব আইন কানুন আপনাকে লেখাপড়া করে তারপর যেতে হবে। এইগুলো আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এই ধরনের উদ্যোগ কোনো নেতার আমি পাইনি। যারা নেতৃত্ব দিয়ে গেছে এই কয়েক বছরে তাদের কাছে এই এটা ছিল না। যে কারণে সব সময় একটা শাইনেস ছিল যে আমি এখানে কত বলবো, আমি কি বলবো, আমি তো ঠিক ভালো করে জানি না, এই ধরনের একটা মনোভাব নিয়ে চট্টগ্রাম চেম্বার অনেক পিছিয়ে গেছে। তো সেই জন্য আমি বলবো ভবিষ্যতে যারা আসবে তাদেরকে কিন্তু অনেক লেখাপড়া করতে হবে। আমরা আরেকটা বিষয় বহুদিন ধরে আমরা দেখেছি, সেটা হচ্ছে সরকার যখন বাজেট করে, বাজেটের আগে যখন বাজেট পূর্ব যখন আলোচনা হয়, সেখানে চট্টগ্রাম চেম্বার প্রতি বছরেই বিভিন্ন ধরনের সুপারিশ দিত এবং আমরা বাজেটে তার একটা বড় প্রতিফলন আমরা দেখেছি একটা সময়। কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে 100-এর বেশি সুপারিশ দেওয়ার পরে খুব বেশি 1-2টার বেশি হয়তো প্রতিফলন হতো না। এই যে আপনি একটু আগে বলছিলেন যে পড়ালেখা নেই বা সেখানে মানে স্টাডির অভাব, এই যে সুপারিশগুলো যখন সরকারকে দেওয়া হয় সেখানেও কি আসলে এই একই ঘাটতি বলে মনে হয় আপনার কাছে? আমি এখানে একটু বলি, এখানে হয় কি, এই প্রত্যেক বাজেটের আগে হয় ফাইন্যান্স মিনিস্টার, না হয় ফাইন্যান্স সেক্রেটারি চট্টগ্রাম চেম্বারে আসবেনি। তারা চট্টগ্রাম চেম্বারের ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছে, এখানে ইলেক্টেড হলো 24 জন, কিন্তু তার বাইরে অনেক নেতা আছে চেম্বার, এই ব্যবসায়ীদের সবাইকে আমরা জড়ো করতাম। জড়ো করে আগে আমরা নিজেরা একটা রেডি করতাম, এই বক্তব্য আমাদের কার কি, কোন সেক্টর কি, আমরা এটা সেটা আগের থেকে নোটিশ দিয়ে জানিয়ে রাখতাম যে লিখিতভাবে জানাও। লিখিতভাবে জানার পরে এগুলি নিয়ে আমরা আলাপ করতাম যে আপনি এটা দিয়েছেন, আপনার এটা ঠিক না, এটা ভাবে হলে কেমন হয়, সেটা আমরা পুরোটা রেডি করতাম। রেডি করে তারপর যখন সেক্রেটারি অথবা মিনিস্টার সাহেব আসতেন, আমরা রেসপেক্টিভ যারা তাদেরকে বলতাম আপনারা এইভাবে জিনিসটা প্লেস করবেন। তো সেই কারণে যেগুলো, কারণ আমরা যাচাই বাছাই করে ওগুলো সরকারের কাছে প্লেস করতাম, যে কারণে চট্টগ্রাম চেম্বারের প্রায় সব ম্যাক্সিমাম দাবিগুলো সরকারে এটা পাওয়া যেত, মানে বাজেটে আমরা এটার প্রতিফলন দেখতাম। এখন তো সেটা হচ্ছে না। আপনি যে বলতেছেন ওরা উল্টা পাল্টা সব ইয়েগুলো যায়, ওখানে সুপারিশগুলো যায়। তো এইসব উল্টা পাল্টা মানে আপনি স্টাডি না করে আপনাকে দেখতে হবে বিদেশের মূল্য কি, এখানে এটার ডিউটি সেল ট্যাক্স কি, এটার ইয়ে কি, এবং এটার ইয়ে কতটুকু, হ্যাঁ, এইগুলি যদি আপনি স্টাডি করে প্লেস না করেন, কারণ সরকারে যারা করছে এখানে তো রাজনীতিবিদরা এগুলি করে না, যারা করে এগুলি
গভর্নমেন্ট অফিসার যারা আছে তারা তো শিক্ষিত লোক, তারা তো এগুলি সব জানে বুঝে। আপনি যখন পাঠাচ্ছেন এটা আপনি যখন একটা যুক্তি দিয়ে সুন্দর করে পাঠাচ্ছেন, তাহলে সে হয়তো তার মনে একটা ধারণা অন্যরকম ছিল, কিন্তু আপনার রিপোর্টটা পড়ার পর তার ধারণা চেঞ্জ হয়ে গেছে, সে এটা এখানে প্লেস করছে। এখন আমাদের এইভাবে আগাতে হবে, আমাদের এই নেতৃত্বের দরকার আমাদের। নিশ্চয়ই আমরা আপনার সঙ্গে আরো আলোচনা করব, আরো একটা বিরতি নিতে হবে আমাদের। দর্শক, আরো একটা বিরতি নিব, ফিরবে একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য এবং চেম্বার নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। আমরা এই যে চট্টগ্রাম চেম্বারের নেতৃত্ব বা নানা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আপনি নিশ্চয়ই জানেন যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার একটা মানে বড় একটা স্থাপনা করা হয়েছিল যে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে, এবং বলা হয়েছিল যে এটাকে কেন্দ্র করেই একটা বিশাল কর্মযজ্ঞ তৈরি হবে। কিন্তু আমরা এত বছরও দেখলাম না সেটা আসলে পুরোপুরি চালু হতে বা সক্ষমতা দেখাতে। এটার সংকটটা আসলে কোথায়? চট্টগ্রাম চেম্বার, আমরা প্রথম চট্টগ্রাম চেম্বারের জন্য জায়গা পাই সম্ভবত 93-94 থেকে। বেগম খালেদা যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী, তখন আমাদেরকে ওই আগ্রাবাদে একটা খালি মাঠ ছিল পিডব্লিউডি, সেই জায়গাটা দেওয়া হয়েছিল। পরবর্তীতে যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাথে যোগাযোগ করা হলো, অন্যান্য এর সাথে যোগাযোগ হলো, দেখা গেল যে জায়গাটা দেওয়া হয়েছে এই জায়গাটা এনাফ না, অপ্রতুল, আরো বড় জায়গার দরকার। তখন আমি যখন প্রেসিডেন্ট হলাম, তখন আমি এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে সব তথ্য উপাত্ত নিয়ে আমরা জায়গাটা একটু সার্ভে করলাম, দেখলাম যে ড্যাবার পার পর্যন্ত যে জায়গাটা আছে ওখানে প্রায় 12-14টা রেলওয়ের কোয়ার্টার আছে। এই জায়গাটা যদি আমরা নিয়ে নিতে পারি তাহলে আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা করতে পারি। সেই লক্ষ্য সামনে রেখে আমরা 2002 সনে আমরা, তখন আবার বেগম জিয়া দ্বিতীয়বার মতো প্রধানমন্ত্রী, তো ওনার কাছে আমরা আবার আবেদন করলাম যে আমাদের এই জায়গাটা দরকার, এই জায়গাটা না হলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হচ্ছে না, কারণ আপনি আগে দিয়েছেন। তো উনি আমাদেরকে এটা ওই দিন কিন্তু আমাদের সাথে শুধু ওনার মিটিং ছিল, এক্সক্লুসিভ, আর কারো কোন মিটিং ছিল না। উনি খুব ভালো মুডে ছিলেন, তো আমাদের সাথে অনেক কথাবার্তা বললেন। তো হেসে বললেন যে আমি যে আগে দিয়েছিলাম এখন আবার দিব, এগুলো তো সব সরকারের জায়গা, আপনারা কি দেবেন? তখন আমরা বললাম আমরা 5000 স্কোয়ার ফিটের আমরা একটা ফ্লোর রেলওয়ের জন্য দিয়ে দেব। তিনি বললেন তাহলে ঠিক আছে, গুড। তখন তিনি এটা অ্যাপ্রুভ করে বলেন ঠিক আছে, এটা হয়ে যাবে। তো এরপরে এই জায়গাটা আমরা যখন পেলাম, এরপরে চট্টগ্রাম আমরা একটা আপনার প্ল্যানিং এ আমরা কিছু লোকজন যারা বাংলাদেশে প্রথিত যা আসে এবং বিদেশি কিছু কনসালটেন্টের সাথে আমরা আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম যে প্রথম 6 তলা, নিচের তালটা বাদ দিয়ে উপরে আরো 6 তলা এক্সিবিশন সেন্টার জন্য খালি থাকবে, পুরো ফ্লোর 6টা ফ্লোর খালি থাকবে। তো ওইখানে ইয়েগুলি থাকবে, মানে স্টল করার জন্য বিদেশে থাকে, এটা এবার আমরা করে দেব। তাহলে আমাদের আমাদের যে সিআইটিএফ যেটা হয় প্রতি বছর, সেটা আমাদের ইয়েতে করতে হয়, পলোগ্রাউন্ড মাঠে। এখানে অনেক আমাদের সময় নষ্ট হয়। তো এখানে এটা যদি রেডি থাকে, আমরা এই 6 তলায় আমাদের পুরো ইয়েটা কভার হয়ে যাবে, এরিয়াটা কভার হয়ে যাবে, সেই চিন্তা করে আমরা করলাম। এবং এই শুধু এটা নয়, চিটাগাঙে যত এক্সিবিশন হবে সব এখানে হবে। কেউ 1 তলা ভাড়া নিতে পারে, কেউ 2-3 তলা নিতে পারে, কেউ 4 তলা নিতে পারে, মানে যার যা দরকার সেভাবে ভাড়া নিতে পারে। এবং তারপরে অন্য মৌসুমে যদি না হয়, আমরা তো দরকার হলে বিয়ে শাদীর জন্য আমরা এটা ভাড়া দেব। হ্যাঁ, কিন্তু আমাদের সময় কম, তো মানে কেন এটা পুরোপুরি চালু করা গেল না? এরপরে যেটা ছিল, এটা ছিল এর উপরে 2টা টাওয়ার হবে টুইন টাওয়ারের আদলে। একটা টাওয়ার হবে বিজনেস টাওয়ার, একটা টাওয়ার হবে হোটেল টাওয়ার। কিন্তু আমার মেয়াদ যখন শেষ হয়ে গেল, আমার পরে যারা আসলেন, দুর্ভাগ্যবশত তারা আমার এই প্ল্যানটা ছুঁড়ে ফেলে দিলেন। তারা
অন্যান্য একটা বিল্ডিং এর মতো একটা বিল্ডিং গড়ে তুললেন। তো এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে স্বাতন্ত্র, যে বৈশিষ্ট্য, কিছুই তো নাই এখানে। আমি তাদেরকে বললাম, তোমরা দরকার হয়ে প্লিজ বাইরে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গুলো আছে সেগুলো দু একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তোমরা ভিজিট করো, দেখো ওখানে কিভাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা হয়েছে। কেউ গেল না, দেখলো না, একটা বিল্ডিং করে দিয়ে দিল। কে আসবে এখানে বলেন? এখানে তার চাইতে আমি তো পাশে আরো সস্তা দাম পাচ্ছি, আমি কেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার একটা শুধু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নাম দিয়ে কি হবে? এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে বৈশিষ্ট্য আছে সেটা তো এখানে কিচ্ছু নাই। মানে মোট কথা হচ্ছে যে ব্যবস্থাপনা, নেতৃত্বের ঘাটতি, এই কারণেই আসলে এটা পুরোপুরি চালু করা যায়। নেতৃত্বের ঘাটতি এবং আইডিয়ার অভাব। নিশ্চয়ই, আমরা আসলে সময় পেলে হয়তো আপনার সাথে আরো বিস্তারিত আলোচনা করতে পারতাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।